সংস্কার প্রশ্নে ঋণের কিস্তি আটকে দিল আইএমএফ। বাংলাদেশের অর্থনীতি এমনিতেই বহুমুখী চাপের মধ্যে রয়েছে। একদিকে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সংঘাতের কারণে জ্বালানি আমদানি ব্যয় বেড়েছে, অন্যদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে উদ্বেগ এখনও কাটেনি। এরই মধ্যে এলো নতুন আঘাত। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বাংলাদেশের চলমান ঋণ কর্মসূচির পরবর্তী কিস্তি স্থগিত করে দিয়েছে। রাজস্ব ও ব্যাংকিং খাতের সংস্কার বাস্তবায়নে ব্যর্থতার কারণ দেখিয়ে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান ঋণ কর্মসূচি পরবর্তী কিস্তি স্থগিত করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এই সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে এবং সরকারের সামনে আরো কঠিন পরীক্ষা হাজির করেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এই মুহূর্তে চলছে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক বসন্তকালীন বৈঠক। এই বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা অংশ নেন এবং ঋণ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের প্রত্যাশা ছিল এই বৈঠক থেকে একটি ইতিবাচক বার্তা আসবে, কিন্তু ফলাফল হলো উল্টো। চলমান $5.5 বিলিয়ন ঋণ কর্মসূচির আওতায় চলতি জুনের মধ্যে $1.3 বিলিয়ন ছাড় করা হবে না বলে জানিয়ে দিয়েছে আইএমএফ। এই পরিস্থিতি আরো বেদনাদায়ক হয়ে উঠেছে এই কারণে যে গত ডিসেম্বরে আরেকটি কিস্তি পাওয়ার কথা থাকলেও নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা না করে ঋণের অর্থ ছাড় করার ব্যাপারে আপত্তি জানিয়ে তা আটকে রাখে সংস্থাটি। ডিসেম্বরে বকেয়া কিস্তির সঙ্গে আগামী জুনের একটি কিস্তি মিলিয়ে জুন মাসেই $1.3 বিলিয়ন পাওয়ার আশা করেছিল বাংলাদেশ। সেই আশা এখন অনিশ্চয়তার অন্ধকারে ডুবে গেছে। আইএমএফ এর সঙ্গে ঋণ চুক্তির সময় বাংলাদেশ একাধিক গুরুত্বপূর্ণ খাতে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে সরকার বারবার পিছিয়ে পড়েছে। আইএমএফ এর মতে রাজস্ব খাত সংস্কার, ব্যাংক খাত পুনর্গঠন, বিদ্যুৎ ও জ্বালানিতে ভর্তুকি প্রত্যাহার এবং বাজার ভিত্তিক বিনিময় হার নিশ্চিত করার মতো শর্তগুলো বাংলাদেশ পূরণ করতে পারেনি। সংস্কারের সবচেয়ে বড় ব্যর্থতা ঘটেছে রাজস্ব আদায়ে। ঋণ কর্মসূচি অনুমোদনের সময় আইএমএফ বাংলাদেশকে কর অব্যাহতি, সুবিধা কমানো সহ বিস্তৃত সংস্কারের মাধ্যমে জিডিপির অনুপাতে রাজস্ব আহরণ বাড়ানোর শর্ত দিয়েছিল, কিন্তু বাংলাদেশের কর জিডিপি অনুপাত উল্টো কমেছে। বাংলাদেশ ইতোমধ্যে বিশ্বের সর্বনিম্ন কর জিডিপির অনুপাতের দেশগুলোর একটি। এই পরিস্থিতি আরো অবনতি ঘটায় স্পষ্টতই আইএমএফ এর কাছে গ্রহণযোগ্য নয়। ব্যাংক খাতে কাগজে কলমে কিছু উদ্যোগ নেওয়া হলেও কাঙ্ক্ষিত সংস্কার হয়নি। মুদ্রার বিনিময় হার বাজার ভিত্তিক করার কথা বলা হলেও বর্তমানে বাংলাদেশে বাজার ভিত্তিক বিনিময় হার কার্যকর নয় বলে মনে করে আইএমএফ। ঋণ চুক্তি করার সময় 2026 সালের মধ্যে গ্যাস ও বিদ্যুৎ খাতে ভর্তুকি পুরোপুরি প্রত্যাহার করার অঙ্গীকার করেছিল বাংলাদেশ, অথচ এই ক্ষেত্রে লক্ষ্যমাত্রা থেকে বাংলাদেশ অনেক দূরে। জনপ্রিয়তার রাজনীতির কথা ভেবে সরকার বারবার এই কঠিন সিদ্ধান্তটি এড়িয়ে গেছে, কিন্তু সেই এড়িয়ে যাওয়ার মাসুল এখন দিতে হচ্ছে। কিস্তি আটকে দেওয়ার পেছনে সংসদে সম্প্রতি পাশ হওয়া ব্যাংক পুনর্গঠন বিলটিও একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি সংসদে পাশ হওয়া ব্যাংক রেগুলেশন বিলে 18 ক ধারা যুক্ত করে সমস্যাগ্রস্ত ব্যাংকের পুরনো মালিকদের ফিরে আসার সুযোগ দেয়ায় উদ্বেগ জানিয়েছে আইএমএফ। সমস্যাগ্রস্ত ব্যাংকের আমানতকারীদের ক্ষতিপূরণে বাজেটের অর্থ ব্যবহারের পরিকল্পনারও সমালোচনা করেছে সংস্থাটি। এ বিষয়ে আইএমএফ এর বক্তব্য পরিষ্কার। আমানতকারীদের পাওনা মেটাতে বাজেট থেকে অর্থ খরচ না করে আমানত বীমা প্রকল্প বা অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে দেয়া উচিত। বিশ্লেষকরা বলছেন, সমস্যাগ্রস্ত ব্যাংকের পুরনো মালিকদের ফিরে আসার সুযোগ দেওয়ার মানে হচ্ছে আসলে ব্যাংকিং সংস্কারের চেতনাকে প্রশ্নবিদ্ধ করা, যে কারণে ব্যাংকগুলো বছরের পর বছর ধরে লুটপাটের শিকার হয়েছে। সেই এক মানুষদের হাতে ব্যাংককে ফিরিয়ে দেওয়া হলে সংস্কারের কোনো অর্থ থাকে না। ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে আইএমএফ এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন কোনো কূটনৈতিক ভাষা ব্যবহার না করে সরাসরি কথা বলেছেন। তিনি বলেন, শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নতুন সরকার ক্ষমতায় থাকায় এখন উচ্চাকাঙ্ক্ষী সংস্কারের উপযুক্ত সময়। তিনি জানান, গত 3 বছরে বাংলাদেশের রাজস্ব আদায় পরিস্থিতি আরও নিচে নেমেছে। শ্রীনিবাসন আরও জানিয়েছেন যে বাংলাদেশ যদি সব শর্ত পূরণের প্রতিশ্রুতি দিয়ে বর্তমান কর্মসূচি চালিয়ে যেতে চায়, তবুও কোনো অর্থ ছাড় সেপ্টেম্বর পর্যন্ত দেরি হতে পারে। আইএমএফ বর্তমান ব্যবস্থার বদলে সংশোধিত শর্তে নতুন ঋণ দিতে বেশি আগ্রহী বলে মনে হয়েছে। অর্থাৎ পুরনো কর্মসূচি ধরে রাখতে চাইলেও বাংলাদেশকে দীর্ঘ প্রতীক্ষা করতে হবে।
এই বার্তাটি শুধু হুঁশিয়ারি নয়, বরং একটি সুযোগের ইশারাও। আইএমএফ বলতে চাইছে যে নতুন সরকার চাইলে এখন সংস্কারের সাহসী পদক্ষেপ নিতে পারে, কারণ তাদের রাজনৈতিক ম্যান্ডেট শক্তিশালী। দেশীয় সংকটের পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতিও বাংলাদেশের জন্য কঠিন হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়েছে। এতে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশ অতিরিক্ত সহায়তার জন্য আইএমএফ, বিশ্বব্যাংক সহ উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা করছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে সৃষ্ট আর্থিক ঘাটতি পূরণে আইএমএফ ও বিশ্বব্যাংক বাংলাদেশকে নিয়মিত বাজেট সহায়তার পাশাপাশি বাড়তি অর্থ সহায়তা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে। শর্ত পূরণ সন্তোষজনক হলে ঋণের পরিবর্তে কিস্তি ছাড় দেবে সংস্থাটি। তবে এই প্রতিশ্রুতি কতটা বাস্তবে রূপ নেবে তা পুরোপুরি নির্ভর করবে ঢাকার সংস্কারের গতি ও আন্তরিকতার উপর। সরকারের পক্ষ থেকে অবশ্যই পরিস্থিতিকে সম্পূর্ণ নেতিবাচক হিসেবে দেখানো হচ্ছে না। আইএমএফ এর ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়টি এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং। বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গি ও নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়গুলো তুলে ধরেন। বিশেষ করে রাজস্ব আদায় বৃদ্ধি এবং ব্যাংক ও আর্থিক খাতের সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ের অধিকাংশ ক্ষেত্রেই দুই পক্ষ একমত পোষণ করেছে। এই বক্তব্য থেকে বোঝা যায় আলোচনার দরজা এখনো সম্পূর্ণ বন্ধ হয়নি। সরকার এখনো সমঝোতার পথ খুঁজছে এবং আইএমএফও সম্পূর্ণ পিছু হটেনি। বাংলাদেশের শীর্ষ অর্থনীতিবিদরা এই পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। অর্থ বিভাগের সাবেক জ্যেষ্ঠ সচিব মাহবুব আহমেদ বলেন, আইএমএফ কর্মসূচির পুরো অর্থ তুলতে ব্যর্থ হলে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বা ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। তারা আরও বলছেন, আইএমএফ এর কিস্তি আটকে গেলে এর প্রভাব শুধু সেই নির্দিষ্ট অর্থের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বিশ্বব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংক সহ অন্যান্য আন্তর্জাতিক দাতাগোষ্ঠী সাধারণ আইএমএফ এর মূল্যায়নকে নিজেদের ঋণ সিদ্ধান্তের মানদণ্ড হিসেবে বিবেচনা করে। ফলে একটি সংস্থার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটলে সামগ্রিক বৈদেশিক অর্থায়নের পরিবেশও বিরূপ হয়ে পড়তে পারে। এছাড়া বিদেশি বিনিয়োগকারীরাও একটি দেশের আইএমএফ সম্পর্কের মাধ্যমে সেই দেশের অর্থনৈতিক শৃঙ্খলা ও সংস্কারের প্রতিশ্রুতি মূল্যায়ন করে। সরকারের সামনে দুটি পথ খোলা আছে। হয় সরকার আইএমএফ এর সব শর্ত মেনে কর্মসূচি চালিয়ে যাবে, অথবা শর্ত প্রত্যাখ্যান করে চুক্তি থেকে সরে দাঁড়াবে। দ্বিতীয় পথটি বাস্তবে আত্মঘাতী এবং চুক্তি ভেঙে পড়লে আন্তর্জাতিক আর্থিক বাজারে বাংলাদেশের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হবে। তাই সরকারকে কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। জ্বালানি ভর্তুকি কমানো মানে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়বে, সাধারণ মানুষের উপর চাপ বাড়বে। ব্যাংক খাতে প্রকৃত সংস্কার মানে প্রভাবশালী মহলের স্বার্থে আঘাত করা। রাজস্ব বাড়ানো মানে করের আওতা বিস্তৃত করা এবং কর ফাঁকি কঠোর হাতে বন্ধ করা। এগুলো কোনোটি সহজ নয়, কিন্তু এর বিকল্পও নেই। বাংলাদেশ দীর্ঘদিন ধরে যে সংস্কার এড়িয়ে আসছে, সেই সংস্কারের সময় এখন এসে গেছে। বাংলাদেশকে সামনের দিনগুলোতে আরও বাস্তবমুখী ও শক্তিশালী অর্থনৈতিক নীতি গ্রহণের পরামর্শ দিয়েছে আইএমএফ। একই সঙ্গে সংস্কার কার্যক্রমের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও জানানো হয়েছে। সামনের মাসগুলো বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য অত্যন্ত নির্ণায়ক। সরকার যদি সত্যিকার অর্থে সংস্কারের পথে হাঁটতে পারে, তাহলে শুধু আইএমএফ এর বাকি $1.86 বিলিয়ন নয়, দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতাও নিশ্চিত হওয়ার পথ খুলে যাবে। এবং যদি এই সুযোগ হাতছাড়া হয়, তাহলে পরিণতি হবে আরও কঠিন।